তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চারপাশ। রাতে যে একটু পরিবেশ শীতল হওয়ার বিপরীতে গরমই পড়েছে বেশি। মাথার উপর ফ্যানটা শাঁ শাঁ করে ঘুরছে। তার নিচে দুটি চেয়ারের সামনাসামনি বসে আছে রুশান আর সেই লোকটা। ফ্যানের বাতাসেও এই গরম গোছাতে পারছে না। লোকটার কপাল বেয়ে ঘাম গড়িয়ে গলায় নেমে এলো। রুশান একটু পাশে ফিরে তার সহকারী আজিমকে বলে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। কিছুক্ষণের মাঝে আজিম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলে রুশান তার টেবিলে রেখে লোকটাকে ইশারা করে বলে, হালকা কথা বলতে গিয়েও অনেক হাঁপিয়ে গেছেন, এবার পানি খেয়ে একটু শান্ত করুন নিজেকে। লোকটা গ্লাস হাতে নিয়েই ডকডক করে সব পানি শেষ করে এক হাতে মুখ মুছে আবার রুশানের দিকে তাকালো। সামনে টেবিলে একটা পেপার পড়ে আছে, যেখানে একটা লোক মিসিং এর খবর ছাপানো, সাথে একটা ছবিও অ্যাড করে দিয়েছে। লোকটা আর কেউ না, রুশানের সামনে বসে থাকা সেই লোকটাই। লোকটা পানি খেয়ে গ্লাস রাখার পর রুশান তার দিকে একটু ঝুঁকে বসে প্রশ্ন করলো, তো কোথায় যেন ছিলাম আমরা? লোকটা একটু ঘাবড়ে যাওয়ায় হালকা চমকে বলে, কোথায়? রুশান এবার একটু হেসে চেয়ারে হেলান দিয়ে বলে, ভয় পেয়েছেন? তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে, যাই হোক, আপনাদের প্ল্যানটা কি ছিল? লোকটা এবার মনে করতে পেরে বলে, ও হ্যাঁ, এবারের প্ল্যানটা বড়। এক রাতে নেমে শতাধিক মানুষ কালেক্ট করতে হবে, সেটা হোক বাচ্চা হোক প্রাপ্তবয়স্ক। দেশের বিভিন্ন জায়গায় 47টি টিম ছড়িয়ে যাবে, প্রত্যেক টিমের লিডার থাকবে একজন করে। রুশান এবার কিছুটা সিরিয়াস লুক নিয়ে বলে, কোন দিন সেটা? হঠাৎ করে রুশানের এমন অগ্নিমাখা প্রশ্নে কিছুটা ভয় পেয়ে গেল লোকটা। তারপর শান্তভাবে বলে, 27 তারিখ রাতে। আজ 23 তারিখ, তার মানে খুব একটা বেশি বাকি নেই, সময় খুবই সীমিত। এর মাঝে সবকিছু প্ল্যান করে সাজাতে হবে, যা এতটাও সহজ কাজ নয়। প্রয়োজনে লাইফ রিস্ক নিতে হবে, তবুও এটা শতাধিক মানুষের জীবনের প্রশ্ন। হয়তো বিষয়টা ঘটে গেলে কয়েকদিন সোশ্যাল মিডিয়া তোলপাড় থাকবে, অপরাধীদের খুঁজে বেড়াবে। এরপর কয়েকদিন পার হলেই সবাই ভুলে যাবে সব। তাই যা করার সময় থাকতেই করতে হবে। 47টা টিম দেশের কোন কোন জায়গায় কাজ করবে তার লোকটার থেকে জেনে নিল রুশান। তারপর প্রধান সহকারী আজিমকে সব বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। আজ রাত পার হলেই কালকে 24 তারিখ, বাকি থাকে মাঝখানে 25, 26 2 দিন, 27 তারিখ সহ 3 দিন। এর মাঝেই সব করতে হবে। তাছাড়া 25 তারিখে আবার রাইসার বার্থডে। যাই হোক, এখন বার্থডে সেলিব্রেট করার সময় নয়, এটা শতাধিক মানুষের বাঁচা মরার প্রশ্ন। আজ 24 তারিখ, ব্যাগ গোছগাছ করছে রুশান। 27 তারিখের আগে আর এখানে ফেরা হবে না। রুমে এসে নিবিড় তার পাশে এসে বসলো। নিবিড় এখন মোটামুটি সুস্থ হয়েছে। 2 দিন কষ্ট পেয়ে আজ একটু ভালোর দিকে। প্রেম করার স্বাদ বরাবরের মতো মিটে গেছে তার। নিবিড় পাশে বসে বলে, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস ভাই? আমাদের ছেড়ে চলে যাবি নাকি? রুশান একটু হেসে বলে, না রে, বাড়ি থেকে ফোন দিয়েছে, ইমার্জেন্সি, জায়গা জমির ঝামেলা, হয়তো কয়েকদিন আর ফেরা হবে না, মিস করবো তোদের। বলেই ব্যাগ কাঁধে নিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে বিদায় নিল রুশান। নিবিড়ও তাকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাবি। এরপর রুশান একই কথা বলে একে একে সবাইকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। আজ কেন জানি একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে তার। যদি মিশন থেকে বেঁচে ফিরতে না পারে তাহলে এটাই হয়তো সবার সাথে শেষ দেখা তার। একটা বড় কেক নিয়ে প্রথমেই চলে গেল রাইসার বাসায়। আরিশ আন্টি তখন দুপুরের জন্য রান্না বসিয়েছে। রুশানকে দেখে কিছুটা অবাক হলো সে, কারণ আজ না বলেই হঠাৎ করে এসে পড়েছে। আরিশ আন্টির হাতে কেকের বক্সটা এগিয়ে দিয়ে বলে, এখানে কেক আছে, রাইসার প্রিয় চকলেট কেক। কালকে ওর জন্মদিন, কালকে আমি থাকতে পারবো না, একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আজকেই নিয়ে আসলাম। এটা ফ্রিজে রেখে দিবেন। রাইসাকে বলার দরকার নেই, কালকে সময় হলে বের করে ওর সামনে দিবেন। আমার হাতে তেমন একটা সময় নেই, এখন গেলাম আন্টি, দোয়া করবেন আমার জন্য। বলেই আবার বেরিয়ে গেল রুশান। কেকের বক্সটা হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইল আরিশা আন্টি। কিছুই মাথায় ঢুকলো না তার বেশিক্ষণ না ভেবে চুপচাপ কেকটা নিয়ে ফ্রিজে রেখে দিল সে। আজ 25 তারিখ, 26 তারিখের মিশন হলেও আজ রাতটা খুব ভয়ঙ্কর একটা রাত। কেন ভয়ঙ্কর তা একটু পরে বুঝতে পারবেন। রুশান নিজের টিম সেট করতে ব্যস্ত। কে কোন জায়গায় থাকবে, কার কাজ কি হবে, সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে। সেই সাথে সে নিজেও মেইন জায়গাটা বেছে নিয়েছে। আর এদিকে রুশানের নিয়ে আসা চকলেট কেকটা রাইসার সামনে এনে রাখলো তার মা। রাইসার মনটা আনন্দে নেচে উঠলো যখন শুনলো রুশান নিয়ে এসেছে এটা, তার মানে রুশানও এসেছে আজ। কিন্তু যখন শুনতে পেল রুশান আসেনি, বরং গতকাল এটা দিয়েই আবার চলে গেছে, তখন রাইসার সব খুশি হাওয়ায় মিলিয়ে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সামনে থাকা কেকটা ছুঁড়ে ফেলে দিল সে। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল কেক। রাগী দৃষ্টিতে রাইসা বলে ওঠে, আমি কারো দায়িত্ব বা করুণা হতে চাইনি, আর কাউকে বলিওনি দায়িত্ব পালন করতে বা করুণা দেখাতে। কি এমন বিজি থাকে সে, আসার সময় পায় না? আমি কি তার কাছে কেক চেয়েছি, নাকি শুধুই নিজের দায়িত্ব ভেবে এটা দিয়ে গেছে? এসব করুণা করা জিনিস আমার লাগবে না, বলেই সেখান থেকে চলে গেল রাইসা। আরিশা আন্টি গিফটের প্যাকেটটা তাকে দিল না, কারণ এই মুহূর্তে এর ভেতর অমূল্য রতন থাকলেও তা এই কেকের মতোই হবে। আর গিফট শব্দটাই তো অমূল্য, যার কোনো মূল্য নেই। কেউ ভাবেনি আজ 25 তারিখে এসে সেই কয়েকদিন আগে তুষারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সব তো ঠিকঠাকই ছিল। এদিকে রুশানও নেই। সে চলে যাওয়ার খবর শুনতেই তাদের সেই শত্রুতা আবার জেগে উঠল। নীলয়ও নেই, রুশানও নেই। আজ ফ্রেন্ডস মহলে আছে শুধু 3 জন, রাজ, নিবিড় আর তুষার। বাসা থেকে নেমে রাস্তার পাশে সিমেন্ট বাঁধানো একটা জায়গায় বসলো তারা। নিবিড় কিছুটা হেঁটে একটা দোকান থেকে 3 জনের জন্য 3 কাপ চা নিয়ে আসলো।
তিন বন্ধু মিলে চায়ের কাপে চুমুক দিল আর গল্প করছে নিজেদের মতো। আজ শুক্রবার হওয়ায় রাজও যায়নি আরোহীকে পড়াতে, তাই তিনজন একসাথেই। ফ্রেন্ডস মহলে এক দুজন উদাও হয়ে গেলে তা খালি খালি মনে হবে, এটাই স্বাভাবিক। ওদেরও তাই হচ্ছে। নিলয় নেই, রুশান নেই, শূন্যতা তো অনুভব হবেই। আর এতদিন খুঁজেও নিলয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ পেছন থেকে কয়েকজন লোক এসে রাজ, নিবিড় ও তুষারের মুখে রুমাল চেপে ধরলো। প্রথমে বিষয়টা বুঝতে পারলেও পরক্ষণে আর কিছুই মনে নেই তাদের। সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় আর লোকগুলো চারদিকে তাকিয়ে ওদের তিনজনকে গাড়িতে তুলে নিয়েই আবার স্বাভাবিকভাবে রাস্তায় ছুটে চলল। রাইসা চুপচাপ রুম থেকে বেরিয়ে মায়ের রুমে যায়। দেখে মায়ের রুমের ওয়ার্ড্রোবের উপর একটা গিফট বক্স রাখা। তখন রাগ থাকলেও এখন কিছুটা কমেছে তার, তাই হাত বাড়িয়ে গিফট বক্সটা হাতে তুলে নিল, যেটা কেকের সাথে রুশান দিয়েছিল। ওটা নিয়ে নিজের রুমে হাঁটা ধরলে ড্রয়িং রুমে কিছুক্ষণ দাঁড়ায় সে। সন্ধ্যায় ছুঁড়ে ফেলা দেওয়া কেকটা সরিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিল তার মা। কেন জানি নিজের মাঝে একটু অপরাধবোধ জেগে উঠলো রাইসার মাঝে। 7-5 না ভেবে চুপচাপ চলে গেল নিজের রুমে। খাটের উপরে বসে একটা ছুরি নিয়ে আস্তে আস্তে খুলতে লাগলো বক্সটা। খুলেই একটু অবাক হলো সে। এটা তার 19তম জন্মদিন, তার মানে সে বড় হয়েছে। এমন মেয়েকে শাড়ি, চুড়ি এসব গিফট দেওয়া মানায়, কিন্তু রুশান দিল সেই বাচ্চাদের মতো একটা টেডি। আশ্চর্য, এই 19 বছর বয়সে এসে এই পুতুল দিয়ে কি করব। আবার কিন্তু রাগ হচ্ছে তার। ওমা, সাথে দেখি একটা নীল চিরকুটও আছে। রাগের মাঝে একটু হাসলো রাইসা, মুখ ফুসকে হেসে ফেলা যাকে বলে। হেলান দিয়ে বসে টেডিটা এক হাতে নিজের সাথে চেপে ধরে অন্য হাতে চিরকুটটা মেলে ধরলো সে, যেখানে প্রথম সম্বোধনটাই ছিল টিয়া পাখি। রাইসার মুখে হাসি ফুটলো। কত সুন্দর একটা সম্বোধন। যাই হোক, এবার চিঠিতে যাই। প্রিয় টিয়া পাখি, প্রথমেই সরি বলছি এই জন্মদিনে তোর পাশে থাকতে না পারার জন্য। তোকে এতটা গুরুত্ব দেওয়ার পরও তোর স্পেশাল দিন আমি তোর পাশে থাকতে পারছি না। কারণ তো নিশ্চয়ই আছে, তাই না? নিশ্চয়ই রাগ করে আছিস। আচ্ছা, এক কাজ কর, চিঠিটা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়া। দাঁড়িয়েছিস? এবার রাগী মুখটা নিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখ কেমন লাগে। কি তাকিয়ে একটু পর হেসে দিলি, তাই তো? এবার রাগী লুক আর হাস্যোজ্জ্বল লুকের মাঝে একটু পার্থক্য খোঁজার চেষ্টা কর। আচ্ছা, ওসব কিছু বাদ, তুই এত কিছু বুঝবি না, তাই প্রথমেই সম্বোধনটা টিয়া পাখি দিয়েছি। কারণ এই পাখি বুঝে কম, চিল্লায় বেশি, ঠিক তোর মতো। এতটুকু পরেই এবার রাগ উঠলো রাইসার। প্রত্যেক জায়গায় সুন্দর মুহূর্তটায় একটা না একটা কিছু করে রাগ উঠিয়ে দেয় এই ছেলে। এটা কি তার স্বভাব, নাকি ইচ্ছা করেই এমন করে রাগানোর জন্য? শেষে আবার লিখে দিল, হ্যাপি বার্থডে আমার টিয়া পাখিটা। রাইসার রাগে বিড়বিড় করে বলতে লাগলো, গুষ্টি কিলাই তোর সম্বোধনের। আমি টিয়া পাখি হলে তুই কিছু বলতে চেয়েও খুঁজে পাচ্ছে না হয়তো। এর মাঝেই মার রুমে আসার শব্দ পেতেই চিঠিটা পেছনে লুকিয়ে নিল রাইসা। রাত চোখ মেলে তাকালে দেখে অন্ধকার একটা রুমে তাদের তিনজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসা লাইটের মৃদু আলোয় ভেতরটা ঝাপসা হয়ে যাচ্ছে অল্প অল্প করে। রাজ মাথা তুলে কয়েকবার ডাক দিলে চোখ খোলে নিবিড় ও তুষার দুজনই। তাদেরও পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। তুষার ছোটার জন্য একটু জোরাজুরি করলেও লাভ হলো না। নিবিড় ভয়ার্ত গলায় বলে, ভাই এটা কি স্বপ্ন নাকি বাস্তব? রাজ চুপ থাকলেও তুষার বলে, আমারও তো একই প্রশ্ন। নিবিড় আবার বলে, বাস্তব হলে এই আমরা কোথায় ফেসে গেলাম? কয়দিন আগে তো আমার গার্লফ্রেন্ড গুলো আমাকে এভাবেই বেঁধে রেখেছিল। তুষার বলে, ভাই এখন গার্লফ্রেন্ডের চিন্তা বাদ দিয়ে এখান থেকে বাঁচার উপায় বের কর। এটাও বুঝতে পারছি না এটা কোন জায়গা। এদিকে চুপচাপ বসে আছে রাজ। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে তার, যেন সব এলোমেলো করে দিবে সে। কারণ লাইফে তাকে এভাবে বেঁধে রাখার সাহস দ্বিতীয় কেউ করেনি। তখনই দরজার আওয়াজ হলো, সেই সাথে অন্ধকার ঘরের লাইট জ্বলে উঠলো আর একটা ছেলে ভেতরে প্রবেশ করলো। তুষার চিনতে পারলো তাকে। সেদিনের রেস্টুরেন্টে ঝামেলা হওয়া সেই ছেলেটা। শুনেছিল অনেক আগে তুষারকে খুঁজছিল তারা, এরপর আর খোঁজেনি। কেন খোঁজেনি সেটা জানে না সে। ভেবেছিল হয়তো ওরা ঝামেলা বাড়াতে চায় না, তাই। এর মাঝেই ছেলেটা একটু হেসে তুষারের সামনে বসলো আর বলে, মেয়ের সামনে সেদিন খুব তো হিরোগিরি দেখালি, আজ দেখা তোর হিরোগিরি। তুষার ঠান্ডা মাথায় বলে, দেখুন আমি মোটেও হিরোগিরি দেখাইনি। একজন মেয়ের সাথে অন্যায় হচ্ছিল, আমার যেটুকু কর্তব্য ছিল আমি তাই করতে চেয়েছি। ঝামেলাটা আপনিই বড় করেছেন। ছেলেটা হাসতে হাসতে বলে, সেদিনের বুকের ব্যথাটা আজও কমেনি, আর তোকে না মারা পর্যন্ত কমবেও না। সাথে তোর বন্ধুরাও বিপদে পড়ে গেল। বলেই মুখ দিয়ে কয়েকবার চৌসূচক শব্দ করলো সে। এরপর আবার বলে, তোর আরেকটা ফ্রেন্ড আছে না, রুশান না কি যেন নাম, পাঠিয়েছিলি না? সেদিন এসে অনেক বড় ফাপড় নিয়েছিল, বাবার কারণে কিছু বলতে পারিনি। এখন তাকে বল কিছু করে দেখাতে। এর মাঝে রাজের ফোনটা বেজে উঠলো। ছেলেটা রাজের পকেটে হাত দিয়ে ফোনটা বের করে দেখে অরিন নামের একটা মেয়ের নাম্বার। ছেলেটা একটু হেসে বলে, গার্লফ্রেন্ড নাকি? রাজ গম্ভীর হয়ে চুপ করে রইল। ছেলেটা আবার বলে, তাকে কি জানানো উচিত না যে তোদের তিনজনের অগ্রিম মৃত্যুর খবর? না থাক, শকড হতে পারে। বলেই আবার রাজের পকেটে ফোনটা রেখে দিয়ে বলে, ওকে গুড নাইট, কালকে সকালে দেখা হবে আবার। বলেই লাইট অফ করে আগের মতো দরজা বন্ধ করে চলে গেল ছেলেটা। এদিকে নিজের টিমের প্রধান লোকদের একসাথে নিয়ে একটা বড় টেবিলে একটা ছক বানিয়ে নিল রুশান। কে কোন দায়িত্বে থাকবে একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে।
কারণ সবাই একসাথে থাকতে পারবে না, একে একে আলাদা হয়ে যেতে হবে সবাইকে। হয়তো মারো নয়তো মরো, হয়তো মেরে আসবে নয়তো মরে আসবে, তবুও যেন নিজের দায়িত্ব থেকে এক কদম পিছু পা না হাঁটে কেউ। সবাই মনোযোগ দিয়ে ছক দেখছে আর রুশান যা যা বুঝাচ্ছে তা বুঝে নিচ্ছে। আজ রাত পার হলেই কালকে 26 তারিখ, আর কালকের মাঝেই সব টিম সাজিয়ে তুলতে হবে। তাদের 50 জন 5 টিমে ভাগ হলো, আর মিশনের সময় সবাই একা একা ওদের পিছু নিবে। যে জায়গাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওখানে 2 জন থাকবে। পাখির কিচিরমিচির ডাক কানে ভেসে আসে। পূর্ব দিগন্তে সূর্যের সোনালী আলো ফুটে উঠেছে, যা নতুন দিনের সূচনা। ধীরে ধীরে এই সোনালী রং সাদা হয়ে উঠবে, সেই সাথে বাড়তে থাকবে তেজও। এদিকে সকাল হতেই রাজ, নিবিড় ও তুষারকে রুম থেকে বের করে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হলো। ঘর থেকে বাইরে বাড়ির পেছনটায় 2 হাত উপরে বেঁধে ঝুলন্তের মতো করে বাঁধা হলো তাদের। আর ছেলেটা ও তার বাবা টেবিলে বসে ওদের নানান কথা জিজ্ঞেস করছে। নিবিড় মাঝে মাঝে উত্তর দিলেও বাকি 2 জন চুপ হয়ে আছে। নিলয় এখানে থাকলে হয়তো ছেড়ে দেওয়ার জন্য কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলতো। লোকটা কোমর থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখলো। প্ল্যান হলো ওদের 3 বন্ধুকে একসাথে গুলি করে মারা। তুষারের বুকটা ধুকধুক করতে শুরু করলো, কারণ তার কিছু হয়ে গেলে তার মা ও বোনের কি হবে। রাজ এখনো নিশ্চুপ, গতকাল থেকে একটা কথাও বলেনি সে, শুধু চোখ দুটো রক্তিম হয়ে আছে তার। ওদের 3 বন্ধুকে নিয়ে হাসাহাসি করছে ওখানে থাকা সব মানুষ। এর মাঝে বাইক নিয়ে কারো আগমন ঘটায়, সবাই হাসে থামিয়ে সেদিকে তাকায়। দেখে হেলমেট পরা একটা কম বয়সী ছেলে বাইক থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসছে, আর এসেই তাদের সকলের সামনে চেয়ার টেনে বসে গেল। দেখে মনে হচ্ছে বুকে একটু ভয় ডর নেই, তবে হেলমেট পরে থাকার কারণে কেউ চিনতে পারছে না তাকে। 2 পা এদের সামনে টেবিলে উঠিয়ে বসলো ছেলেটা। ওর কাণ্ডে আশেপাশে সবাই হতভাগ, কে এই ছেলে। ছেলেটা হেলমেট খোলার পর লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল, গাল হা হয়ে তাকিয়ে রইল ওর দিকে। শরীর জুড়ে অদ্ভুত এক কাঁপুনি সৃষ্টি হলো তার। হেলমেট খোলা মাত্রই এই ছেলেটাকে চিনতে এক মুহূর্তও দেরি হয়নি তার। অজান্তেই মুখ দিয়ে ফিসফিস করে বেরিয়ে যায়, নিলয় আপনি। এর মাঝেই নিলয় তাকে থামিয়ে দিয়ে বলে, মুখ একদম বন্ধ। তাদের মাঝে ফিসফিস কথাগুলো ওরা ছাড়া আশেপাশের তেমন কেউ শুনতে পায়নি। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, ওরা 3 জনই ফ্রেন্ড হয় আমার। ওদের গায়ে একটা ফুলের টোকা পড়লেও প্রতিটা বুলেট তোদের বাপ ছেলের বুকে গিয়ে পড়বে। বলেই টেবিল থেকে পিস্তলটা নিয়ে রাজ, নিবিড় আর তুষারকে বেঁধে রাখা দড়ির দিকে 3 রাউন্ড চালালো নিলয়। একদম নির্ভুল টার্গেটে বাঁধন খুলে যায় ওদের 3 জনেরই, আর নিলয় হাতের ইশারায় ডেকে ওদের নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। নিবিড় ও তুষারের মুখ একদম বাকরুদ্ধ হয়ে আছে, সেই সাথে অবাকের চরম পর্যায়ে রাজ নিজেও। নিলয়ের মতো একটা ভীতু ও সরল প্রকৃতির একটা ছেলের এমন রূপ যেন নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না তারা। এটা কি সত্যিই নিলয় নাকি ওর রূপে অন্য কেউ? মেইন রোডে এসে নিলয় একটা ছেলেকে বাইকটা দিয়ে ওদের 3 জনের সাথে হাঁটতে লাগলো। হয়তো ছেলেটার বাইক এমন কিছু হবে। আর মুচকি হেসে বলে, কিরে ফাপোটা কেমন নিলাম আজ? নিবিড় মাথায় হাত দিয়ে বলে, ভাই আমি বিশ্বাস করতে পারছি না, এটা তুই? আর এতদিন কোথায় ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমরা। নিলয় হেসে বলে, তোরা বন্ধুকে বাড়ি থেকে বের করে দিলেও সে তোদের ভুলে যায়নি। বন্ধুর বিপদ শুনে আর রাগ করে থাকতে পারিনি, ছুটে চলে এলাম। বলেই পাশ দিয়ে যাওয়ার সময় একটা ছোট্ট ট্রাক দাঁড় করালো সে, আর ড্রাইভারকে বলে, ভাই আমরা একটু সামনে যাব, নিয়ে যাবেন? লোকটা হয়তো ভালো ছিল তাই বলে, আচ্ছা উঠেন। নিবিড় তুষার প্রথমেই উঠে গেল, এরপর রাজকেও তুলে নিল, এরপর নিলয় নিজেও উঠে গেল। গাড়ি চলছে, সেই সাথে উঠছে সবার চুলও। তুষার এখনো অবাক ভঙ্গিতে বলে, ভাই আজ কি দেখালি এটা? তুই কি মাফিয়া দলের কেউ? নিলয় হাসতে হাসতে বলে, ভাই বিশ্বাস কর আমি নিজেও জানি না এত বড় ফাপড় আমি কিভাবে নিয়েছি। তোদের বাঁচাতে হবে এটা ভেবে কিভাবে যেন হয়ে গেছে এটা। নিবিড় পাশ থেকে পোড়ন কেটে বলে, সব না হয় মানলাম, আমাদের বাঁচাতে তোর শরীরে একটা আলাদা হিট চলে এসেছিল, কিন্তু তুই গুলি চালানো শিখলি কিভাবে, তাও আবার এত নির্ভুল? নিলয় বলে, আমার বাবা ছিল পুলিশ অফিসার, স্বপ্ন ছিল আমাকেও পুলিশ অফিসার বানানো, তাই আমাকে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করেছিল সে ছোটকালে, সেখান থেকেই এই পিস্তল চালানো শিখেছি। নিবিড় ও তুষার দুজনই একসাথে বলে, তোকে যেন আজ চিনতেই কষ্ট হচ্ছে আমাদের, মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্য দিয়ে পার করছি সব। বিনিময়ে একটু হাসলো নিলয়। চুপচাপ খোলা আকাশের নিচে ছুটে চলল সবাই। অপরদিকে রাজের মুখে নেই কোনো প্রশ্ন, নেই কোনো অবাক হওয়ার ছাপ, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ও রাজের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজন, চোখাচোখি হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে। আজ এই দৃষ্টিতে কোনো করুণতা নেই, খুবই ভয়ঙ্কর এই দৃষ্টি।